আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছি অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে। আজকে আমরা এই পর্বে যে অঙ্কগুলো করব তার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র দরকার, বীজগাণিতিক সূত্র। সেই সূত্রগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। তাহলে আমি প্রথমে লিখি প্রয়োজনীয় সূত্রাবলী। এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। সূত্রাবলী নাম্বার 1, আই সমান পি এন আর। পিএন বার বা পিআরএন যেটাই বলি না কেন, সমস্যা নাই। তাহলে আই সমান পিএনআর। তারপরে 2 নম্বর লিখবো পি সমান আই বাই এনআর। 3 নম্বর এন সমান আই বাই পিআর। 4 নম্বর আর সমান আই বাই পিএন। তারপরে 5 নম্বর এ সমান পি প্লাস আই আর। 6 নম্বর এ সমান পি ইন্টু 1 প্লাস এনআর প্লাস এইটু। এই কয়টা সূত্র হলেই আমরা চলবে। আর এইখান থেকে আরেকটা সূত্র আমরা দিতে পারি, এ সমান এ মাইনাস আই। আমরা দিতে পারি আই সমান এ মাইনাস বি। এখন এই পরিচয়গুলো দরকার, সূত্রের প্রতীকের পরিচয়গুলো লাগবে। এখানে আই সমান সরল মুনাফা বা মুনাফা বা লাভ। সরল মুনাফা জিনিসটা কি, এটা পরে বুঝাবো আমরা, সমস্যা নাই। আমাদের এ সমান মূলধন বা আসল। তারপরে এন সমান সময়। আর সমান মুনাফার হার। মুনাফার হার। তারপর বাহির হলো এ। এ সমান মুনাফা আসল বা সবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল। এই তো। এখন একটু আমরা একটু তাকাই জিনিসগুলোর সাথে। সরল মুনাফা কি? সরল মুনাফা হচ্ছে, ধরো তুমি একটা নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকার, যেমন ধরো 100 টাকার, তোমাকে বলা হলো যে তুমি যদি ব্যাংকে 100 টাকা রাখো, 100 টাকা 1 বছরের জন্য তোমাকে 10 টাকা মুনাফা দেওয়া হবে। 100 টাকা 1 বছরের জন্য 10 টাকা মুনাফা দেওয়া হবে। এটা হচ্ছে লাভ বা মুনাফা বা সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা, মানে দুটা মুনাফা আছে। এই বিষয়ে কথা পরে বলবো, এখন বলার দরকার নেই। শুধু সরল মুনাফা মনে রাখো যে একটা প্রারম্ভিক যে মূলধন, অর্থাৎ আমি ধরো ব্যাংকে টাকা রাখলাম। প্রথমে আমি ধরো 100 টাকা রাখলাম ব্যাংকে, ম্যানেজারকে যা বললাম আমি 100 টাকা ব্যাংকে রাখবো। ব্যাংক ম্যানেজার আমাকে বললো যে আপনি 100 টাকা রাখতে পারেন, আপনাকে প্রতি বছর 100 টাকার জন্য 10% মুনাফা দেওয়া হবে। এই কথার অর্থ কি? 10% মানে, অর্থাৎ প্রতি 100 টাকার জন্য আমি প্রতি বছরে 10 টাকা মুনাফা হবে। এখন ধরো আমি ব্যাংকে 100 টাকা জমা রাখলাম, তাহলে 1 বছর পরে আমি যা কত পাবো, 110 টাকা। 2 বছর পরে আরো 10 টাকা বাড়তি, 3 বছর পরে আরো 10 টাকা বাড়তি, 4 বছর পরে আরো 10 টাকা বাড়তি, এইভাবে যত বছর যাবে তত 10 টাকা আমি পেয়ে যাব। এই লাভটা কিন্তু হচ্ছে প্রারম্ভিক মূলধনের উপর। কি মূলধন? প্রারম্ভিক। একটা কথা বললাম, প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনটা বুঝতে হবে। প্রারম্ভিক মূলধন অর্থাৎ আমি ব্যাংকে যে টাকাটা প্রথমে রাখলাম,
যে টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম প্রথমে, অথবা ব্যাংকে যে টাকাটা প্রথম রাখলাম, সেই টাকাটার নাম হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখন ধরো আমি 100 টাকা ব্যাংকে জমা রাখলাম, 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা দিবে। ধরো আমি 2025 সাল এখন চলে, 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি 100 টাকা জমা রাখলাম। তাহলে এই টাকার 1 বছর পূর্ণ পড়তে হবে কবে? 2025 সালের একদম 31শে ডিসেম্বর 1 বছর পূর্ণ হয়ে যাবে। তখন যদি আমি ব্যাংকে যাই, ব্যাংক আমাকে 110 টাকা দিয়ে দিবে। কারণ 100 টাকা আমার মূলধন, আর 10 টাকা আমাকে লাভ দিয়ে দেবে, 110 টাকা। এখন এই 10 টাকা কার? আমার না? তাহলে এই 10 টাকাটা পুরোটাই আমার। তাহলে এখন এই 110 টাকা এটাও আমার মূলধন, আর 100 টাকা এটাও আমার মূলধন, কিন্তু 110 টাকা আমার প্রারম্ভিক মূলধন না। এখন যদি দ্বিতীয় বছর জন্য আমি এই টাকাটা লাগাই, তাহলে কিন্তু আমার 110 টাকা হবে প্রারম্ভিক মূলধন না, 100 টাকা প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন তাকে বলা হয় যে মূলধন দিয়ে সর্বপ্রথম ব্যবসা শুরু করা হয়, সেটাকে প্রারম্ভিক মূলধন বলে। আর আমি যত বছরই টাকা রাখি না কেন, আমি যদি এখন 20 বছর পরেও যাই ওই 100 টাকার লাভ পেতে, তাহলে প্রতি বছরে 10 টাকা হিসাব করবে, আর 20 বছরের জন্য 20 × 10 অর্থাৎ 200 টাকা আমাকে লাভ দিয়ে দিবে। এই হচ্ছে সরল মুনাফার হিসাব। আর চক্রবৃদ্ধি মুনাফা আর একটা মুনাফা আছে, সেটা নিয়ে কথা বলবো পরে, এর পরের অধ্যায় যায় 2.2-এ যায়। এখন সরল মুনাফার অঙ্ক আছে, সরল মুনাফা নিয়ে কাজ শেষ করি আমরা। তো প্রথমে আমি সূত্র লিখেছি, দেখো, আই সমান পি এন আর। তো আই এর পরিচয় কি বলেছি? সরল মুনাফা বা মুনাফা, শুধু মুনাফা বা লাভ। আর এইটা হচ্ছে মূলধন, পি সমান মূলধন লিখছি বা আসল, এন সমান লিখছি সময়, আর সমান মুনাফার হার। দেখো তো, তোমরা ছোটবেলায় একটা সূত্র জানতো না? মুনাফা সমান, ক্লাস 5-এ পড়েছো, আসল গুণন সময় গুণন হার, মনে আছে? এই যে সেই সূত্রটাই আসলে এই যে আই সমান পি এন আর। এই দেখো, এই যে আই সমান পি, এই দেখো, আইটা হচ্ছে মুনাফা, এই যে আই সমান সমান মুনাফা, আর পি হচ্ছে আসল, আর এন হচ্ছে সময়, আর আর হচ্ছে মুনাফার হার। হার মানে মুনাফার হার। দেখো তো, এই সূত্রটাকে জাস্ট প্রতীকের মাধ্যমে লিখলে দ্বারা আই সমান পি এন আর। সেই জন্য আই সমান পি এন আর এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এখন একটা কথা বলি, আই সমান যে পি এন আর বললাম আমি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই সূত্রটা আমরা মনে রাখবো। ভিডিওটা পজ করে এই সূত্রটা একটু মুখস্থ করে ফেলবেন, আই সমান পি এন আর। এখন মনে রাখার পরে আশা করি তোমরা মনে রাখছো। এখন আই সমান পি এন আর, এখানে দেখো টোটাল কয়টা আইটেম আছে, খুব ভালো করে খেয়াল করো কয়টা আইটেম আছে। আই একটা আইটেম, পি একটা আইটেম, এন একটা আইটেম, আর একটা আইটেম। কার পরিবর্তে কি বোঝায় এইখান থেকে সুন্দর করে আয়ত্ত করে ফেলবা। তো আই সমান পি এন আর, তাহলে এই তিনটা জিনিস, এই চারটা জিনিস দিয়ে একটা সূত্র দেওয়া হয়েছে আই সমান পি এন আর। দেখো তো, আই একটা জিনিস যেটাই হোক না কেন, ডান পাশে পি এন আর, এই তিনটার গুণফল। তুমি নর্মালি ধরো তুমি জানো না এখানে কোনটা ছোট কোনটা বড় কোনটা মেঝো, এটা তুমি জানো না, কিন্তু তুমি লিখতে পারলা যে আই সমান পি এন আর। দেখো তো, পি এন আর, এটা মাঝখানে কি চিহ্ন আছে? পি এন আর, এখানে দেখো তো এরা তিনজন গুণ আকারে আছে না? তাহলে আমি কি বলতে পারি না পি এন এবং আর এর গুণফল হচ্ছে আই? তাহলে যেহেতু আই হচ্ছে একাই এই তিনটে জিনিসের গুণফলের সমান, তাহলে কি আমি বলতে পারি না এই চারটা আইটেমের মধ্যে সবচেয়ে বড় আই? এখন আমি আবারও বলছি, সবচেয়ে বড় কিন্তু পি, মূলধনটাই সবচেয়ে বড় হয়। কারণ লাভটা মূলধনের থেকে তো আর বেশি হয় না, সময়টা মূলধনের থেকে বেশি সময় হয় না, মুনাফার হারও মূলধনের থেকে বেশি হয় না। ওটা তো হচ্ছে প্র্যাকটিক্যাল জীবনে। কিন্তু আমি এই প্রতীকের মাধ্যমে তিনটা জিনিস লিখছি, অর্থাৎ তিনটা জিনিসের গুণফল আমি স্পষ্টত সামনে দেখতে পাচ্ছি, যে এই পি এন আর এই তিনটার গুণফল আয়। তাহলে কি আমি বলতে পারি না এই তিনটার গুণ করে যেহেতু একটা পাওয়া যাচ্ছে আইটা, তাহলে আইটা সবার চেয়ে বড়, আর এই তিনটা আয়ের থেকে ছোট, এবং এদের মধ্যে সম্পর্ক গুণফলের সম্পর্ক। তাহলে দেখো তো, আই সমান যদি পি এন আর হয়, তাহলে পি সমান কি আই বাই এন আর লিখতে পারে না? এটা কোথা থেকে আসলো আমি একটু দেখাই দিচ্ছি। আমি সমান দেখাই দিচ্ছি, এই দেখো, আমি একটু দেখাই দিচ্ছি, দেখো, এই যে আই সমান পি এন আর। ওকে, আই সমান পি এন আর, বা এটা উল্টা করে কি লিখতে পারে না, পি এন আর সমান আই? অবশ্যই পারি। তাহলে এখন যদি আমি পি চাই, পি চাই, তাহলে আমি কি লিখতে পারি না
পি সমান উপরে আই থাকলো, আর এই যে পি এর সাথে যে গুণাকার আছে এনআর, সেই এনআরটা বাম পাশে আনলো, এনআর। আচ্ছা, আমি এখান থেকে কি পি এর মান পেলাম আই বাই এনআর, আমি কিন্তু এন এর মানও পাই, তাহলে এন সমান কি লিখতে পারবো, আই বাই পি আর। তাহলে বলো তো আর সমান কি লিখতে পারবো, আই বাই পি এন। তো সেইটা সমানই তো লিখেছি, এই যে এখানে এই যে দেখো, সেটা সমান তো লিখেছি, এই তাকাও, এই যে আই সমান পি এন আর। তাহলে পি এর মান যখন বের করছি, যেহেতু আইটা সবচেয়ে বড়, তাহলে আই কে ভাগ করবো পি এর সাথে যে সহগ আছে সেইগুলো দ্বারা গুণ করবো। এই দেখো পি এর সাথে আছে এনআর, তাহলে এনআর নিচে হবে। তারপর যখন পি এর মান বের করবো, পি এর সাথে এনআর ছিল, এনআরটা নিচে হবে, আই উপরে হবে। যখন এন এর মান বের করবো, পি আর নিচে আই উপরে। যখন আর এর মান বের করবো, পি এর নিচে আই উপরে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এখান থেকে চারটা সূত্র বানালাম, কেন? কারণ এখানে চারটা প্রতীক আছে, চারটায় সূত্র আছে। ওকে, এটা শেষ। তারপর আমি দিলাম এ সমান পি প্লাস আই। এর পরিচয় কি দেখো তো, মুনাফা আসল। দেখো তো, তুমি ছোটবেলায় কি বাংলা দিয়ে এরকম সূত্র পড়ছিলে না? মুনাফা যোগ আসল সমান মুনাফা আসল, মুনাফা আসল পড়ছিল না? সেইটাই তো এটা, মুনাফা যোগ আসল সমান মুনাফা আসল। মুনাফা আসল কি এ দ্বারা প্রকাশ করেছে, তাহলে মুনাফা আসল সমান এই যে মুনাফা যোগ আসল বা আসল প্লাস মুনাফা। তাহলে অবশ্যই আমি এটা লিখতে পারি যে এ সমান পি প্লাস আই, যেহেতু এর পরিচয় কি, এর পরিচয় হচ্ছে মুনাফা আসল। বা এখানে আরেকটা কথা লিখছি, সবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল। কেন সবৃদ্ধি বলছি? কারণ আমি যখন ব্যাংকে 100 টাকা জমা রাখলাম 1 বছরের জন্য, ব্যাংকের ম্যানেজার আমাকে বললো আপনাকে 100 টাকায় 10 টাকা মুনাফা বা লাভ দেওয়া হবে। তাহলে আমি 100 টাকা রেখে চলে আসলাম। ধরো 2025 সাল বর্তমান চলে, এই 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি 100 টাকা ব্যাংকে রেখে চলে আসলাম। আমি আর ব্যাংকে কোনোদিনও গেলাম না। কোনোদিনও না যাওয়ার পরে আমি 1 বছর পরে, অর্থাৎ 2025 সালের শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর, আমি ব্যাংকের মালিকের কাছে, ব্যাংকের ম্যানেজারের কাছে বললাম আমার টাকাটা ফেরত দেন। তখন ব্যাংকের ম্যানেজার বলবে আপনি 1000 টাকা, 100 টাকা জমা রেখেছিলেন, আর এই 1 বছর পূর্ণ হয়েছে, তার জন্য আপনার 10 টাকা লাভ হয়েছে। তাহলে এখন আপনি পাচ্ছেন 100 আর 10, 110 টাকা। এই যে আমাকে দিল 110 টাকা, তাহলে কি 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 দিল, মূলধন 100 প্লাস আসল হচ্ছে 10 টাকা। টোটাল মিলে মুনাফা যোগ আসল মানে 110 টাকা মুনাফা আসল হয়ে গেল। আচ্ছা বলো তো, এই যে মুনাফা আসল 110 টাকা পেলাম, এর জন্য কি আমি কখনো নিজে নিজে কোনো কাজ করেছি? ব্যাংকে কি দিনের পর দিন যা কোনো কাজ করেছি? না, যাই নাই। ওই কাজ, ওই টাকাটা তাহলে বৃদ্ধি পেলো কিভাবে? এই 10 টাকা বৃদ্ধি পেলো কিভাবে? ওই 100 টাকাটা নিজে নিজে বৃদ্ধি পেয়ে 110 টাকা হয়েছে না? অবশ্যই হয়েছে। সেই জন্য যেহেতু নিজে নিজে বৃদ্ধি পেয়ে 110 টাকা হয়েছে, তাহলে সেই জন্য এই 110টাকে আমরা বলবো সবৃদ্ধি মূলধন, বা সংক্ষেপে সবৃদ্ধি মূল। এই জন্যই আমরা যাকে এ দ্বারা প্রকাশ করতেছি, এর পরিচয় হচ্ছে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্টকে আমরা এ বলতেছি, টোটাল মানে সম্পূর্ণ, অ্যামাউন্ট মানে পরিমাণ। টোটাল অ্যামাউন্টকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর পরিচয় মুনাফা আসল বা সবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মানে নিজে নিজে বৃদ্ধি পেয়ে যেটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। সেই জন্য আমরা বলবো এ সমান পি প্লাস আই, অর্থাৎ মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা বা মুনাফা যোগ আসল। তারপরে এই যে 6 নম্বর সূত্রটা লিখলাম, এই 6 নম্বর সূত্রটা কিন্তু আবার এইখান থেকে আসছে। কিভাবে আসছে একটু আমি দেখাই দিচ্ছি। এই যে আমি এখানে পি প্লাস আই লিখলাম, বলতো এই জায়গায় আমি পি তো আছেই, প্লাস আই এর মান, আই এর পরিবর্তে কি আমি লিখতে পারি না পি এন আর? অবশ্যই পারি। কারণ এই যে আই এর মান তো এই যে পি এন আর যেখানে আছেই, এই যেখানে আই সমান পি এন আর আমি তো আগেই জানি। তাহলে পি এন আর এই আয়ের পরিবর্তে লিখতে পারি। তারপর দেখো তো এইখানে এই একটা পদ, এই একটা পদ, এই দুইটা পদ থেকে কি পি কমন না? তাহলে পি যদি কমন নেই, কমন নিয়ে তাহলে এখানে পি দ্বারা ভাগ করা বোঝায়, তাহলে এখানে পি কে পি দ্বারা ভাগ করলে 1 হয়। এই প্লাস পি কমন নিলে মানে পি দ্বারা ভাগ করলে এখানে এন আর থাকে, সেই এন আর। অর্থাৎ 1 নম্বর, এই 5 নম্বর সমীকরণ থেকে আমরা 6 নম্বর বানিয়েছি। অর্থাৎ 5 নম্বর সূত্রটা হচ্ছে এ সমান পি প্লাস আই, আর 6 নম্বর হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস এন আর। এখন প্রশ্ন হলো, আমি এন আর না লিখে আর এনও লিখতে পারি, তো বেশি ভালো হয় 1 প্লাস আর এন বলাই বেশি ভালো হবে। তুমি 1 প্লাস আর এন বলো। 1 প্লাস আর এন কেন বলা হচ্ছে পরে বলবো আমি। 1 প্লাস আর এন, ওকে। এখন প্রশ্ন হলো যে আমি তাহলে এখান থেকে এর সূত্র দুইটা পেলাম,
একটা হচ্ছে পি প্লাস আই, একটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর এন। আমি কোন সূত্র কখন অ্যাপ্লাই করব, এটা নির্ভর করবে যে প্রশ্ন দেওয়া আছে কোনটা সেটার উপরে। প্রশ্নে যদি দেখা যায় যে পি এবং আই সরাসরি দেওয়া থাকে, তাহলে তো আমি এই বের করতে দুটো যোগ করলেই হয়ে যাবে। আর যদি দেখি যে প্রশ্নে পি আছে আই নাই, তখন এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করে কাজ করতে হবে, পি ইন্টু ওয়ান প্লাস আর এন। আশা করি 5 নম্বর থেকে যে 6 নম্বর সেটা বুঝতে পেরেছো। এইবার চলে আসো, এই যে 7 আর 8, এটা কিন্তু এই 5 নম্বর থেকে আসছে। কিভাবে আসছে তুমি তাকায় দেখো, বলো তো। এখানে এ পি আই, তোমরা প্রতীকটা একদম মনে করে রাখবা, ঝরঝরা মনে করে রাখবা, একদম ক্লিয়ার কাট। এর পরিচয় হচ্ছে মুনাফা আসল, আই হচ্ছে মুনাফা, আর পি হচ্ছে মূলধন। মূলধনকে কেন পি দ্বারা প্রকাশ করছে? মূলধন ইউনিট হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপালের প্রথম অক্ষর পি, সেজন্য মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এ হচ্ছে টোটাল অ্যামাউন্ট, অ্যামাউন্টের প্রথম অক্ষর হচ্ছে এ, টোটাল বাদ দিয়ে এই অ্যামাউন্টের প্রথম অক্ষর এ, সেজন্য এ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এ পি আই, এটার মধ্যে কোনটা বড়? অবশ্যই এ, কারণ এ সমান এপি এবং আই এর যোগফল। তাহলে পি এবং আই এই দুটো ছোট জিনিস, এবং পি এবং আই যোগ করলে পাওয়া যায়। তাহলে অবশ্যই তুমি যদি পি বের করতে চাও, তাহলে এ থেকে আই বাদ দিতে হবে, কারণ এটা বড়। আবার যদি আই বের করতে চাও, তাহলে এ থেকে পি বাদ দিতে হবে। সেইটাই আমি এই এ থেকে আমরা এই যে এই 5 নম্বর থেকে আমরা 7 আর 8 নম্বর সূত্রটা বের করেছি। অর্থাৎ পি হবে এ থেকে আই বাদ, আর আই হবে পি থেকে এ বাদ। এই দেখো, সরি, আই হবে এ থেকে পি বাদ, আর পি হবে এ থেকে আই বাদ। অর্থাৎ দুটোই এ থেকে আই বাদ হবে, কারণ পি এবং আই দুটো ছোট জিনিস, সেজন্য ছোটটা বের করতে গেলে এ থেকে বাদ দিতে হবে অন্য ছোটটা। অর্থাৎ যখন পি চাবে এ থেকে আই বাদ, যখন আই চাবে এ থেকে পি বাদ। আশা করি এই সকল সূত্রগুলো আমরা সবাই বুঝতে পেরেছি। এই সূত্রগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে এখন আমরা চলে যাব এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করতে যাব। তার আগে সবার উদ্দেশ্যে কথা, তোমরা এই ভিডিওটা পজ করে এই সূত্রগুলো সুন্দর করে আয়ত্ত করবা, প্রতীকের পরিচয় সহ। দেখো, শুধু আই সমান পি এন আর জানলা, তাহলে সূত্র মুখস্থ হলো না। তোমাকে আই সমান পি এন আর যেমন জানতে হবে, যেমন আই এর পরিচয় কি, পি এর পরিচয় কি, এন এর পরিচয় কি, আর এর পরিচয় কি, এগুলো জানতে হবে। এগুলো যদি না জানো, তাহলে তুমি অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে না সূত্রগুলো। কথা কি বোঝাতে পারছি? আশা করি বোঝাতে পারছি। এখন তোমরা কাজ হচ্ছে ভিডিও পজ করে এই সূত্রগুলো মুখস্থ করে, তারপরে এই যে প্রতীকের পরিচয়গুলো সুন্দর করে পড়ে, তারপরে যখন দেখবে যে তুমি আয়ত্ত করে ফেলেছো, তখন তুমি আবার ভিডিও চালু করে অঙ্ক করতে যাবা। আমরা এখন অঙ্কেতে চলে যাব। ওকে, ঠিক আছে, আমরা চলে আসছি অঙ্কেতে। দেখো, আমরা 1 2 3 পর্যন্ত করা শেষ হয়ে গেছিল, এবার 4 নম্বর প্রশ্নের দিকে তাকাও, কি বলছে। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? এই প্রশ্নটা পড়ে তুমি খেয়াল করবা যে প্রতীকের মাধ্যমে কি দেওয়া আর প্রতীকের মাধ্যমে কি চেয়েছে। নর্মালি যদি আমি চিন্তা করি, দেখো তো কি দেওয়া আছে আর কি চাইছে, একটু খেয়াল করে দেখো সবাই। তুমি খেয়াল করো, বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা। এই যে যখন শতকরা বলবে, তখন এখানে পার্সেন্ট দেওয়া থাকবে না। যদি বলতে বার্ষিক মুনাফার হার, তখন বলতে এত পার্সেন্ট, এই জায়গায় একটা পার্সেন্ট চিহ্ন দেওয়া থাকতো। এই জায়গায় কি দেওয়া থাকতো? এই জায়গায় পার্সেন্ট চিহ্ন দেওয়া থাকতো। যেহেতু এখানে শতকরা বলছি, সেখানে পার্সেন্ট দেওয়া নাই। তাহলে বার্ষিক শতকরা মুনাফার হার এত, মুনাফার হারকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? আর দিয়ে। মুনাফার হারকে কি দিয়ে? আর দিয়ে প্রকাশ করছি। তারপর এত টাকার 5 বছরের মুনাফা কত? তুমি ব্যাংকে কয় টাকা রাখলা? 2000 টাকার 5 বছর, তাহলে 2000 কি? এই দেখো, তাহলে এইটা হচ্ছে কিন্তু আর, আর 2000 এটা কিন্তু পি। আর 5 বছরের মুনাফা কত? 5 বছর, এই পাঁচটা কিন্তু হচ্ছে সময় এন। আর মুনাফা কত? তার মানে কি? আয় চেয়েছে। তার মানে আমি যদি এখন চিন্তা করি, তাহলে আসলে কি চাইছে? এইটা তোমার কি কি দেওয়া আছে? এই জিনিসটা হচ্ছে মুনাফার হার, আর এটা হচ্ছে মানে আসল, আর এটা হচ্ছে সময়, আর সাইজ হচ্ছে আয়। এই যে জানা গেল। আমরা এখন তাহলে একটু অঙ্কটা কিভাবে করতে হবে দেখি। আমরা 4 নম্বর অঙ্কটা কিভাবে করবো দেখো। লিখবা এখানে মুনাফার হার কমা দিয়া আর সমান 10.50% লিখে দিবা, সমান। তারপরে পার্সেন্ট তুলে দেওয়ার নিয়ম হচ্ছে, জাস্ট পার্সেন্ট চিহ্নটা তুলে দিয়ে 100 দিয়ে ভাগ দিতে হয়। এখন 100 দিয়ে ভাগ দিয়ে যা হয়, তুমি সেইটা বসাবা। 10.50 কি 100 দিয়ে ভাগ দিলে কি হয় বলো তো?
0.105, কারণ আমরা জানি হচ্ছে এই দশমিকের আগে পরে কয়টা শূন্য আছে দেখো তো। দশমিক একের পরে দুটো শূন্য আছে, তাহলে দশমিক চিহ্ন বাম পাশে দুইবার চলে, অথবা এটাকে তুমি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট ভাগ করে ফেলবা। তুমি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট কি করবা, ভাগ করে ফেলবা, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। ক্যালকুলেটর লিখবা 10.50 ভাগ 100। এই দেখো 0.105। ওকে, আরের মান চলে আসলো। তারপরে কি দেওয়া আছে একটু দেখি। তারপরে দেওয়া আছে 2000 টাকা, এটা কিন্তু মূলধন, এটাই লাগছে টাকা। তাহলে লিখতে হবে যে আসল ই সমান 2000 টাকা। ওকে, তারপরে কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে দেখো টাকার 5 বছরের মুনাফা, 5 বছর, এটা কিন্তু সময়। তাহলে লিখবো সময় এন সমান 5 বছর। এই দেখো লিখবো সময় 5 বছর। আর তাই হচ্ছে মুনাফা আয় সমান কত, আর লিখবো আমরা জানি আয়ের মান, আমরা জানি না সূত্র ডাইরেক্ট। দেখো আয়ের কোনটা সূত্র ব্যবহার করবো, দেখো তো এখানে কি কি দেওয়া আছে। তা দেখো কি দেওয়া আছে, আর আছে, পি আছে, এন আছে, আই বের করতে বলছে। তো আই সমান কি জানি আমরা, আমরা জানি আই সমান পি এন আর। সুতরাং আই মানে তো মুনাফা, সুতরাং মুনাফা সমান পি এর মান বসাবো 2000, গুণন এর মান বসাবো 5, গুণন আই এর মান বসাবো 0.105। এখানে টাকা লিখে দেবো, এখানে কি লিখবো, টাকা লিখে দেবো। ওকে, এখন এটা ক্যালকুলেশন করব। যা 2000 গুণন 5 গুণন এটা ভাগ করে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে। গুণ করে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে কত, 2000 গুণন 5 গুণন কত, 0.105, 1050 টাকা। তার মানে মুনাফা আমার 1050 টাকা হলো। এইটাই তুমি লিখবা উত্তর। উত্তর হলো কত, 1050 টাকা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুব ভালো করে খেয়াল করো, আমরা যখন এই প্রতীকের পরিচয়গুলো জানবো তখন এগুলো সুন্দর করে লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। আমরা এর পরের প্রশ্নটায় যাই, 5 নম্বর প্রশ্নটাতে চলে যাই। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে একটু দেখি আমরা প্রশ্নটা পড়ে। দেখো বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। খুব ভালো করে খেয়াল করো। এমনটা দুই ভাবে করা যায়, ঐকিক নিয়ম দিয়েও করা যায়, মানে আবার সূত্র দিয়েও করা যায়। কি বলছে খুব ভালো করে খেয়াল করো। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। বার্ষিক শতকরা 10 টাকা মানে কি, 100 টাকার 1 বছরে 10 টাকা মুনাফা থেকে কমে 8 টাকা হয়েছে। একটু গল্প বলি। ধরো যে আমি হচ্ছে একজন ব্যবসায়ী মানুষ, আমি একটা জায়গায় টাকা রেখেছিলাম ব্যাংকে, সেখানে আমাকে প্রতি মাসে প্রতি বছরে 100 টাকায় 10 টাকা করে লাভ দিত। হঠাৎ করে এই লাভের পরিমাণটা কমে যে 10 টাকা থেকে 8 টাকা হয়ে গেছে। এবং ধরো আমি প্রতি বছরে 3000 টাকা করে রাখি ব্যাংকে, রাখার পরে আমি কিছু টাকা পাই। হঠাৎ করে ব্যাংক বলল আপনাকে আর প্রতি মাসে প্রতি বছর 10 টাকা করে 100 টাকায় দেওয়া যাবে না, এখন 8 টাকা করে দিতে হবে, নিতে হবে। তখন বলো তো আমার লাভটা আগের থেকে কমে যাবে না, মুনাফাটা কমে যাবে তো। তাহলে কত কমবে, 100 টাকায় কমবে কত, 8 টাকা থেকে 10 টাকা থেকে 8 টাকা হয়েছে, তার মানে 100 টাকায় 2 টাকা কমে যাবে। এখন বলছে যে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তো আমি আসলে অঙ্কটা দুই ভাবে করবো, সূত্র দিয়েও করা যায়, সূত্র ছাড়াও করা যায়। আমি প্রথমে সূত্র ছাড়া করবো। কিভাবে করবো, মুনাফা কত টাকা কমছে, 10 টাকায় কয় টাকা কমছে, 2 টাকা। তার মানে তাই লিখবো মুনাফা কমে 10 মাইনাস 8 = 2 টাকা। তাহলে আমি লিখবো মুনাফা কমে, প্রথম নিয়ম লিখবো মুনাফা কমে 10-8 বা 2 টাকা। আচ্ছা বলো তো এই যে 2 টাকা কমে মুনাফা, এটা কয় টাকায় 2 টাকা কমছে বলো তো, টাকায় দেখো তো। বার্ষিক শতকরা মুনাফার হার, এই যে বার্ষিক শতকরা 10 টাকা থেকে কমে, অর্থাৎ 100 টাকায় 1 বছরে 10 টাকা কমে।
আর আমার বের করতে হবে কয় বছরের? 3,000 টাকার 3 বছরের মুনাফা। তাহলে আমি এখন লিখে দিতে পারি না, এখন 100 টাকার 1 বছরে মুনাফা কমে 2 টাকা, এভাবে আমি লিখবো এখন। লিখবো এখন 100 টাকার 1 বছরের মুনাফা কমে কত টাকা? 2 টাকা। সুতরাং আমার কয় টাকা বানাতে হবে বলতো? এটা বানাতে হবে কয় টাকায়? 2,000 টাকা, সরি 3,000 টাকার 3 বছরের মুনাফা বানাতে হবে। তো এখন আমি কি করবো জানো? এখানে আইটেম কয়টা বলতো? আইটেম হচ্ছে 3টা। 100 টাকার একটা, মানে মূলধন একটা, বছর একটা, কমছে কত সেটা একটা। তো আমার কয় টাকায় কমছে? 3,000 টাকা 3 বছরে কত কমছে সেটা বের করতে হবে। দেখো 3,000 টাকার, দেখো 3,000 টাকার 3 বছরের মুনাফা কত কমছে সেটা বের করতে হবে। তাহলে এখন আমি কি করবো জানো? আস্তে আস্তে সব জায়গায়, এই জায়গায় 100 টাকার পরিবর্তে 3,000 বানাতে হবে, আর 1 বছরের পরিবর্তে 3 বছর বানাতে হবে। বলো তো এইভাবে আমরা কি করতে পারি ঐকিক নিয়মে? প্রথমে 100কে আমরা প্রথমে 1 বানাবো, 1 বানানোর পরে এখানে 3,000 বানাবো, আর এখানে তো 1 আছেই, এখানে 3 বানাবো, একটা একটা করে বানাবো। তাহলে আমি লিখতে পারি, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কমে। আচ্ছা, তুমি নর্মালি, আমি এর আগে তোমাদের বলেছিলাম যে ঐকিক নিয়ম করার সময় যে লাইনটা লিখবো ঠিক তার উপরের লাইনে তাকিয়ে দেখতে হয় যে এই উপরের লাইন অনুযায়ী এই লাইনটাতে মান কম হবে না বেশি হবে। আমরা অনেকে মনে করি যে এখানে 1 দিলেই বুঝি এখানে ভাগ হয়ে যায়, কিন্তু আসলে ভাগ হয় না, কোনো কোনো সময় গুণও হয়। সেজন্য টেকনিকটা হলো, তুমি যে লাইনটা লিখবা সেই লাইনটা লেখার উপরের লাইনে দেখবা কি আছে, আর সেই অনুযায়ী প্র্যাকটিক্যালি চিন্তা করবা যে এই লাইনের ডান পাশের এই মানটা বেড়ে যাবে না কমে যাবে। যদি মানটা বেড়ে যায় তাহলে এইখানে তুমি গুণ চিহ্ন দিবা, যদি মানটা বেড়ে যায় এইখানে তুমি ভাগ চিহ্ন দিবা। আর মনে রাখবা সবসময় ডানে যে থাকে সংখ্যাটা, এইখানে এই সংখ্যাটা কখনোই নিচে নামে না। বামে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা নিচেও নামতে পারে, উপরে উঠতে পারে। তাহলে এখন আসি প্র্যাকটিক্যালি চিন্তা করি। এখানে আছে 100 টাকার 1 বছরের মুনাফা কমে 2 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কত কমবে? কল্পনা করো তো, তোমার কাছে 100 টাকা ছিল, 1 বছর খাটিয়েছো, মুনাফা 2 টাকা কমে যাচ্ছে। তোমার কাছে টাকা আছে এখন 1 টাকা, 1 টাকার মুনাফা কি 2 টাকা কমবে না কম কমবে না বেশি কমবে? অবশ্যই কম কমবে। তাহলে এখানে কম হবে, কম বলতে বোঝাচ্ছে অর্থাৎ 2 ভাগ, এখানে একটা সংখ্যা দিতে হবে, কি দেবো? এইখানে যেটা চেঞ্জ হয় সেটা দিতে হয়। এখানে কি চেঞ্জ হয়েছে? 100 চেঞ্জ হয়েছে। 100-র পরিবর্তে আমি 1 লিখেছি, অর্থাৎ 1 যার পরিবর্তে লিখেছি সেটা এখানে দিতে হবে নিচে। তাহলে 100 দিয়ে দিলাম। এখন তুমি দেখো এই 100 টাকার পরিবর্তে 1 টাকা নিচ্ছে, কিন্তু এখানে আমার বানাতে হবে কত? বানাতে হবে কত? 3,000 টাকা। এই যে এখানে যে বলেছে 3,000 টাকার 3 বছরের মুনাফা, সেজন্য এখানে বানাতে হবে কত? 3,000। তাহলে এখন আমি লিখবো তারপরের লাইনে, সুতরাং 3,000 টাকার 1 বছরের মুনাফা কমে। আচ্ছা, এবার কল্পনা করো তো, এই বললাম না যে লাইনটা লিখবো তার উপরের লাইনে তাকাবো, এটা ছিল 1 টাকায় 1 বছরে মুনাফা কমছে এত টাকা। তাহলে তুমি 1 টাকা দিয়ে ব্যবসা করছিলা, সেই 1 টাকায় এত টাকা মুনাফা কমে গেছে। তোমার ব্যবসা যদি 3,000 টাকার হতো, তাহলে 3,000 টাকা 1 বছরে কি এই টাকা কমতো নাকি আরো বেশি টাকা কমে যেত? অবশ্যই বেশি টাকা কমে যেত। তাহলে 3,000 এখন কি হবে? গুণ হবে। আর গুণ সাধারণত উপরে হয়, নিচে দিলে ভাগ হয়ে যায়। তাহলে এবার এটাকে লিখবো আমরা 2 × 3,000 /100 টাকা। এখন দেখো, আমরা 3,000 টাকার 1 বছরে মুনাফা কমে এত টাকা সেটা পেয়েছি, কিন্তু আমার কাছে কি তাই চাইছে? আমার কাছে চেয়েছে কি 3,000 টাকার, এই যে 3,000 টাকার 3 বছরের মুনাফা কত কমে সেটা চেয়েছে। 3,000 টাকার 3 বছরের মুনাফা কত? তাহলে এখানে আমার কি কি বাদ হয়েছে? 3,000 টাকা ঠিক আছে, কিন্তু এই বছরের জায়গা 3 করতে হবে। তাহলে এখন আমি এখানে বছরের জায়গা 3 করবো, তাই লিখবো সুতরাং 3,000 টাকার 3 বছরের মুনাফা কমে। এখানে বছরের না লিখে বছরে লিখি, তাহলে বেশি ভালো লাগবে শব্দ কথাটা শুনতে। তাহলে বলো তো, এই আগের লাইনের দিকে তাকাবো। এই লাইনে ছিল 3,000 টাকার 1 বছরে মুনাফা কমে এত টাকা। তাহলে 3,000 টাকায় যদি আমি 3 বছর ধরে খাটাই, মুনাফা কি আরো বেশি কমে যাবে না আরো বেশি কম কমে যাবে? 1 বছরে যদি এত কমে যায়, 3 বছরে তো আরো বেশি কমবে না?
তাহলে অবশ্যই এই তিনটা কি হবে, গুণ হয়ে যাবে, তার মানে তিনটা উপরে চলে যাবে, অর্থাৎ 2 গুণন 3000 ডিভাইড বাই 100 আর গুণন 3। এখন তুমি দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এই দুটো শূন্য কেটে যায়। এখন এখানে গুণ করলে কত হয় সেটা একটু লিখি। এখানে দেখো 30 দুগুণে 60, আর এভাবে গুণ করা যায়, 3 তিরিখে 9, 9 দুগুণে 18, 18, আর এই যেখানে একটা শূন্য বেঁচে আছে সেই শূন্যটা দিয়ে দেবো, অর্থাৎ 180 টাকা। তাহলে আমি লিখবো সুতরাং এত টাকা কমে যায়, এত টাকা কমে যায় সেটাই তো চেয়েছে, তার মানে উত্তর এত টাকা। আমি লিখবো, দেবো উত্তর 180 টাকা। এবার আমরা এবার আমরা সূত্রের সাহায্যে এই অঙ্কটা করবো, দেখি কিভাবে হয় সূত্রের সাহায্যে। বিকল্প প্রমাণ সূত্রের সাহায্যে করব, সূত্রের সাহায্যে বিকল্প, তুমি যেটা করবা সেটা রাইট। বিকল্প নিয়মটাই করি, একটু দেখি একটু বিকল্পটা কিভাবে করা যায়। খেয়াল করো আমি কি করব, এখানে যেহেতু দেওয়া আছে দেখো, আমার তো এখানে বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, তাহলে মুনাফার হার দরকার, আর দরকার আমার। কিন্তু এখানে আর এর ব্যাপারটা দেখো, আর আমি 10 ধরবো না 8 ধরবো, না এটা ধরে তো কমে যাবে না, করা যাবে না, তার মানে মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। তাহলে আমি লিখবো মুনাফার হার, লিখবো না, লিখবো মুনাফার হার হ্রাস, মুনাফার হারের হ্রাস। তাহলে আমি এখানে লিখবো, এইভাবে লিখবো, এখানে বিকল্প নিয়ম লিখবো, এখানে মুনাফার হারের মুনাফার হারের হ্রাস আর সমান 10, সরি 10-8% সমান 2%। পার্সেন্ট সবসময় তুলে দিয়ে 100 দিয়ে ভাগ দিতে হয়, যে কোনো পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ দিতে হয়, আর এটা ভাগ করলে 0.02 হবে। ওকে, মুনাফার হার হ্রাস পেলাম। মূলধনটা কত ছিল আমার এখানে, 3000 টাকায়, দেখো এটা ছিল মূলধন পি, আর এটা ছিল 3 বছর। তাহলে আমি লিখবো মূলধন বা আসল সমান 3000 টাকা, তারপরে সময় এন সমান 3 বছর। এবার চাইছে কি, কত মুনাফা কত কম হবে, তার মানে মুনাফা টাইপের জিনিস চাইছে। মুনাফা কত কম হবে, সেটা তো মুনাফাই কমে যাক, সেটা তো মুনাফাই, তার মানে আয় চেয়েছে। তাহলে আয় সমান কত, মুনাফা আয় সমান কত, এটা দেখা যাক। তাহলে লিখবো যে মুনাফার হ্রাস, মুনাফার হ্রাস আয় সমান হোয়াট। এখন লিখবো আমরা জানি, আয় সমান পি এন আর। সুতরাং মুনাফার হ্রাস সমান, মানগুলো এখন বসাই দেবো, কত, পি এর মান কত 3000, গুণন এর মান কত 5, গুণন আর এর মান কত 0.02 ইকুয়াল টু, এখন গুণ দাও, দেখো 180 হয়ে যাবে। গুণ দিয়ে দাও, ক্যালকুলেটর দিয়ে তুমি গুণ দাও, দেখো তো তাই হয় না, 3000 গুণন কত সময়, ও সময় তো 3 বছর, সরি আমি 5 লিখেছি কেন, এটা ভুল হয়েছে, এটা 5 না, সরি এটা 3 গুণন, এত তাহলে গুণন 3, গুণন কত 0.02, এই যে দেখো 180 হয়েছে, 180 টাকা। তাহলে এখন লাস্টে যা শুধু লিখবো, সুতরাং কথাটা লিখে দেবো, সুতরাং মুনাফা কমে, এই দেখো লিখছে যে মুনাফা কত কম হবে, সুতরাং মুনাফা কম হবে, লাস্টে যা লিখে দেবা, সুতরাং মুনাফা কম হবে কত টাকা, 180 টাকা। উত্তর 180 টাকা। এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবো, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো, তা কি বুঝতে পারো নাই? এখন তুমি দেখো তো, এটা গেল হচ্ছে কয় নম্বর, 5 নম্বর অঙ্কটা। এখন তুমি 6 নম্বর অঙ্কটার দিকে তাকাও তো, কি বলেছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে
আচ্ছা, বার্ষিক শতকরা মুনাফাকে তাহলে তো আমরা কি দিয়ে প্রকাশ করি? চিন্তা করো তো, আর দিয়ে প্রকাশ করি। তাহলে মানে এখানে কি কি চাইছে, আর চেয়েছে না? আর চেয়েছে। আর দেওয়া আছে কি দেখো তো, 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। আচ্ছা, এটা আমরা সামনে দিন করবো, সমস্যা নেই। তো দেখ, আজকে এ পর্যন্ত থাক। আমরা এই যে কিছু সূত্র পড়লাম, এই সূত্রগুলো প্র্যাকটিস করবা, আর এখানে 4 এবং 5 এই দুটো অঙ্ক বাসায় প্র্যাকটিস করে ফেলবা। তো দেখা হবে, আজকে এ পর্যন্ত থাক। দেখা হবে এর পরের ভিডিওতে। প্রতিদিনই একটি করে ভিডিও দেবো ইনশাল্লাহ। তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আর যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবা, জানাতে ভুল করো না। ওকে, তো আজকের মতো এখানে রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।